তারপর কাঠ আর তার দল একটা দুটো গুটির ঘোড়ার গাড়িতে চড়ে একটা দূর শহরের দিকে রওনা দিল। লাইস বলল, শহরটা আগে এক সময় সেনা ঘাঁটি ছিল, ডেমনের এলাকায় একদম সীমানায়। শহরটা দেশের বাকি অংশ থেকে অনেক দূরে, টেলিপোর্ট করেও সরাসরি সেখানে যাওয়া যায় না। তবুও লাইস জানালো এই শহরটা অ্যালায়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভেঞ্চার দলটা এখনো বিশ্বাস করতে পারছে না যে তারা এত গুরুত্বপূর্ণ জায়গায় এইটার মাস্টারের অধীনে চাকরি করতে যাচ্ছে। উইলিয়া বলল, তোমরা এই কাজের জন্য যথেষ্ট যোগ্য। ওরিয়ার ক্যান্স আর সামুরাই দানজো এটা শুনে খুশি হলো। তারা জানতে চাইলো এইটার মাস্টারটা কেমন, কিন্তু এই প্রশ্নে উলিয়া চুপ মেরে গেল। তারপর একটু হেসে বলল, ও হঠাৎ কাজ পড়ে যাওয়ায় আসতে পারেনি। সিনা বিশ্বাস করলো না। সে মনে করলো উইলিয়া তাদের এই কাজটা দিয়েছে শুধু তাদের চুপ করাতে। সিনা ঠিক করলো তার আর ভাই দানজো বিপদে পড়লে সে তাদের রক্ষা করবে। এরপর তারা সেই শহরে পৌঁছালো যেখানে তাদের ওয়ার্কশপ বানানো হবে। কাটের মনে পড়লো এটাই সেই শহর যেখানে সে প্রথম ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেছিল। সে খারাপ লাগায় চুপ করে গেল। 3 দিনের মধ্যে কনস্ট্রাকশন কাজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। শহরে ঢুকে এসে দেখলো দেওয়ালটার কাজ এখনো শেষ হয়নি। উইলিয়া বলল, নতুন টেকনিকে কাজ হচ্ছে হয়তো। কাটও কথাটা বিশ্বাস করে নিল। তারা যখন ওয়ার্কশপের জায়গায় পৌঁছালো তখন দেখা গেল জায়গাটা একেবারে ফাঁকা। উইলিয়া বলল, ওয়ার্কশপ তৈরি না হওয়া পর্যন্ত সবাই এক হোটেলে থাকবে। তারপর কাটের দিকে ফিরে বলল, তুমি একা বানাতে পারবে? কাট ভয় পেয়ে বলল, একদিনে পারবো না, কিন্তু 3 দিনে বানিয়ে ফেলতে পারবো। অ্যাডভেঞ্চার দলটা অবাক হয়ে গেল। উইলিয়া বলল, তুমি ধীরে সুস্থে বানাও, সারাদিন কাজ করে যেও না। তারপর জিজ্ঞেস করলো, তোমার কি কি লাগবে? কাট সঙ্গে সঙ্গে একটা লিস্ট বানালো, অ্যামেথিস্ট, স্যাফায়ার, গ্রাফিন, উইং ইত্যাদি। উইলিয়া বলল, 2 দিনের মধ্যে সব এনে দিবে। সিনা সন্দেহে পড়ে গেল। উইলিসিয়া লক্ষ্য করলো সিনার আচরণে কিছু একটা অদ্ভুত। সে তাড়াতাড়ি সবার কাছে বলল, চলো আমরা এখনই যাই হোটেলের দিকে। কাট যেন শান্তিতে কাজ করতে পারে। তারপর কাটকে বলল, তুমি খেতে আর বিশ্রাম নিতে হোটেলে চলে এসো। কাট মাথা নাড়লো, ঠিক আছে। সবাই ইনে চলে গেল। উলিয়া তখন অ্যাডভেঞ্চারদের দেখে একটা মিটিং ডাকলো। সে প্রথমে বলল, আমি একসময় রাজ পরিবারের হয়ে কাজ করতাম। তারপর লাইস নিজে পরিচয় দিয়ে বলল, আমি দেশে 3য় রাজকন্যা। সবাই একসাথে বলে উঠে, কি? তারা জিজ্ঞেস করলো, তাহলে কাট কি নোবেল? পুলিশিয়া তখন মাথা নাড়িয়ে বলল, আমরাও জানি না সে কে, শুধু জানি তার কমব্যাট স্কিল জি র্যাঙ্ক, কিন্তু বাকি সব স্কিল এস র্যাঙ্ক। আমরা এইটা কাটকে বলিনি কারণ সে বিশ্বাস করবে না। সিনা তখন রেগে গেল। সে বলল, তোমরা ওকে বোকা বানাচ্ছ, সবকিছু লুকিয়ে রাখছো, এইটা ঠিক না। কিন্তু ডানজোর তাদের কথা কন্টিনিউ করতে বলে। লাইস তখন বলল, আমার উপর একটা অভিশাপ ছিল, কাট শুধু পায়েস রান্না করে সে অভিশাপ ভেঙে দিয়েছে, তাই আমরা এই শহরে একটা ওয়ার্কশপ খুলেছি। আমি নিজেদের লুকিয়ে রাখছি যাতে যে আমাকে অভিশাপ দিয়েছে সে আমাদের খুঁজতে আসে। সে বলল, কাট কিছুই জানে না, সে জানে না আমি রাজকন্যা, তবু সে সাহায্য করছে কিছু না চেয়ে। উলিয়া বলল, কাট অনেক বেশি ভালো মানুষ, আমি তাকে রক্ষা করতে চাই। লাইস অ্যাডভেঞ্চারদের বলল, তোমরা আমাদের সাহায্য করো। ডানজো আর কান্স বলল, আমরা রাজি, কাট আমাদের বন্ধু। কিন্তু সিনা চুপ। সে বলল, আমরা কেন জীবন বাজি রাখবো এমন একজনের জন্য যাকে মাত্র 3 দিন হলো চিনি? উলিয়া বলল, আমি বুঝছি, আমি নিজেও ওকে মাত্র 6 দিন আগে চিনেছি। সিনা অবাক হয়ে গেল। সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল। সে ভাবলো আমি নিজে কাটকে সব বলি। সে কাটের দিকে রওনা দিল। ওয়ার্কশপে ঢুকে সিনা দেখে কাট ইতিমধ্যে বেসমেন্ট শেষ করে ফেলেছে। সে হতবাক। কাট বলে, আমি তো ধীরে ধীরে করছি, আমাদের গ্রামে তো দিনে 1 ডজন বাড়ি বানিয়ে ফেলা যায়। সিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি খারাপ লাগে না কেউ এভাবে কাজ চাপিয়ে দিচ্ছে? কাট হেসে বলে, না, আমার ভালোই লাগে। আগের দলের সবাই আমাকে অকাজের লোক বলতো, এখন অন্তত কার উপকারে আসতে পারি। এই কথা শুনে সিনা হঠাৎ বুঝে যায় কেন উলিয়া বলেছিল কাট অনেক বেশি সরল। সে ভাবে এই ছেলেটাকে রক্ষা করতে হবে এই কঠিন দুনিয়া থেকে। অন্যদিকে ডানজো ফিরে যায় পুরনো শহরে। সেখানে দেখা হয় ব্যান্ডেনার সঙ্গে, যে এখন ইনফরমেন্ট হিসেবে কাজ করছে। ব্যান্ডেনা বলে, তোমাদের দলে সে বহনকারীটা যে শেষ মিশনের আগে পালিয়ে গিয়েছিল, সে আসলে একজন অপরাধী, বিভিন্ন দলে ঢুকে ওদের ধ্বংস করে। সে আরো বলে, তাকে দিয়ে তোমাদের ওই বিপজ্জনক মিশনে পাঠানো হয়েছিল যাতে সবাই মারা যায়। তাদের প্রতিদ্বন্দ্বী এক দল এটা করেছিল। ডানজো ধন্যবাদ দেয় ব্যান্ডেনাকে, তথ্যের জন্য টাকা দেয়। তারপর সে যায় একবারে। সেখানে ওই বিশ্বাসঘাতককে দেখতে পাই। সে ওই বহনকারী যে আগে ডানজোদের পার্টিতে ছিল, এবং সেই তাদের কৌশলে ওই বিপজ্জনক মিশনে পাঠিয়েছিল যাতে তারা সেখানে মারা যায়। কিন্তু সেখানে কাটের কারণে সবাই বেঁচে যায়। সে বলে, ডানজোর দলকে মরতে দেখতাম বলেই তো কাজটা নিয়েছিলাম, কিন্তু ওরা বেঁচে গেল। এখন আবার রাজকুমারী কাছ থেকে অফারও পেয়ে গেছে। তবুও আমি ঠিকই ওদের শেষ করব যাতে আমার দাম বাড়ে। কিন্তু হঠাৎ সে পিছনে ডানজোরকে দেখে চমকে যায়। সে দৌড়ে পালাতে যায়, কিন্তু এক জায়গায় তার পা জড়িয়ে যায়, পড়ে যায়। ডানজো কাছে চলে আসে। সে বলে, হায়ার করার সময় বোঝা উঠছিল তুমি কি? বিশ্বাসঘাতক ভয় কাঁপে, প্যান্ট ভিজে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, বাঁচাও, আমি আর এমন করবো না। কিন্তু ডানজো তাকে মারে না, শুধু বলে, আর কখনো আমাদের আশেপাশে এসো না। এই দেখে ব্যান্ডেনা হতাশ হয়। সে ছায়ার আড়ালে দাঁড়িয়েছিল। সে ভাবে এই লোকটা বিপদ হয়ে দাঁড়াতে পারে, আমি নিজে শেষ করি। তবে ঠিক তখনই 2জন গুপ্তচর আসে আর বিশ্বাসঘাতককে ধরে নিয়ে যায়। ব্যান্ডেনা চিনতে পারে এরা মিমিকর গোয়েন্দা ইউনিটের লোক। ঠিক তখনই ব্যান্ডেনার মাস্টারের কাছে নতুন মিশনের মেসেজ এলো, তাকে কাটের গ্রামের খোঁজ নিতে হবে। অন্যদিকে 3 দিন হয়ে গেছে কাট ওয়ার্কশপ বানাচ্ছে। সবাই এসে যখন দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এটা তারা কল্পনাও করেনি। ওয়ার্কশপটা যেন রাজপ্রাসাদ, বাগানে ফল ভরা গাছ। সবাই অবাক, 3 দিনে এত কিছু কিভাবে সম্ভব। কিন্তু ওয়ার্কশপের ভেতরের অংশ তারা এখনো দেখেনি। তারা দেখে ভিতরটা পুরো সাজানো। কাট এমন এক যন্ত্র বানিয়েছে যেটার চাহিদা মতো পানি বানাতে পারে। উলিয়া
জিজ্ঞেস করে এই যন্ত্রটা তুমি বানালে কিভাবে? কাঠ বলে আমি যে ক্রিস্টাল বানিয়েছিলাম সেগুলো জাদুর পাথরে বদলে ফেলেছি। এই পাথর পানি, আলো আর গরম সরবরাহ করবে পুরো বছর। ও আরো বলে আমি সবার জন্য আলাদা রুম করেছি আর এটিলিয়ার মাস্টারের জন্য একটা বড় অফিস। কাঠ জিজ্ঞেস করে মাস্টার কবে ফিরবে? উলিয়া অজুহাত দেয় নতুন কাজে ব্যস্ত। এরপর উলিয়া জিজ্ঞেস করে তোমার রুম কোথায়? কাঠ বলে আমি তো শুধু দৌড়াদৌড়ি কাজ করি, তাই খালি রান্নাঘরের কেবিনে থাকবো। সবাই চমকে উঠে, একসাথে বলে না তুমি অফিসে থাকবে, এখন তো ওটাই খালি। কাঠ রাজি হতে চায় না, কিন্তু সবাই বুঝিয়ে তাকে রাজি করায়। উলিয়া পরে জিজ্ঞেস করে তুমি কি এমন কিছু বানাতে পারো যা অভিশাপ থেকে বাঁচাবে? কাঠ মাথা নেড়ে বলে ওটা আমি পারি না। তখন হুলিয়া পূর্ণ করে ওয়ার্ডিং সার্কেল আঁকে পুরো বাড়িতে, যাতে সবাই সুরক্ষিত থাকে। রাতের বেলা হঠাৎ লাইস দরজা খুললে ভয় পায়। সে ভাবছিল কাঠ চুপি চুপি তার বিছানায় ঢুকতে এসেছে। পরের দিন সকালের দিকে সবাই যখন কাঠের বানানো খাবার খেতে মগ্ন, তখন কাঠ ওয়ার্ডিং সার্কেল গুলো মুছতে যায়। সে ভাবে এগুলো দেওয়ালের আঁকা দাগ। উলিয়া দৌড়ে যায় তাকে থামাতে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। কাঠ সব মুছে ফেলেছে, যদিও মিমিকো আগেই বলেছিল এই সার্কেল গুলো মুছা যায় না। উলিয়া একভাবে একটা গল্প বানিয়ে কাঠকে বুঝিয়ে দেয় এই সার্কেল গুলোর মানে কি, কিন্তু এরপর সে চিন্তায় পড়ে যায় আর কোনো সার্কেল তার কাছে নেই। যদি এখন কেউ রাজকন্যার উপর আক্রমণ করে তাহলে একমাত্র সেই তাকে বাঁচাতে পারবে। কয়েকদিন কেটে যায়। সৌভাগ্যবশত লাইজের উপর আর কোনো আক্রমণ হয়নি। উলিয়া কিছুটা স্বস্তি পায়, দেখে রাজকন্যা একেবারে ঠিকঠাক আছে। যদিও কাঠ ম্যাজিক সার্কেল মুছে দিয়েছে, তবুও কোনো সমস্যা হয়নি। উলিয়া ভাবতে থাকে শত্রুরা হয়তো এখনো রাজকন্যার অবস্থান জানে না, নাকি কাঠের রান্না এমন শক্তিশালী যে সব অভিশাপ কাটিয়ে দেয়, কাউকে টেরও পেতে দেয় না। এদিকে মিমিকো শহরে এসে তার গুপ্তচর ছড়িয়ে দেয়। উলিয়া ভাবে এখন কিছুটা নিশ্চিন্ত থাকা যায়। তারপর সে কাঠের বানানো কেক খায়। স্বাদের জন্য সে পাগল হয়ে যায়। লাইস ও কেকের খুব প্রশংসা করে। কাঠ বলে সে চালের আটা দিয়ে কেক বানিয়েছে। লাইস হাসে, বলে চাল দিয়ে রান্নায় সে দারুণ, কারণ কাঠের চালের পায়েস খেয়েই তার অভিশাপ কেটে গিয়েছিল। সে বলে আবার যদি কোনোদিন অভিশাপ হয় কাঠ যেন আবার সে পায়েস রান্না করে, কিন্তু কাঠ বলে এর দরকার নেই। সে বলে লাইস আর কখনো অভিশপ্ত হবে না। উলিয়া অবাক হয়, বলে তুমি এত নিশ্চিত কিভাবে? আগে তো তুমি নিজেই বলেছিলে ভবনের ভেতরে সুরক্ষা বলয় তৈরি করা কঠিন। কাঠ ব্যাখ্যা করে হ্যাঁ, সুরক্ষা বলয় তৈরি কঠিন, কারণ এই ভবন নিজে একটা বলয় যা সকল অভিশাপ রিফ্লেক্ট করে, তাই ভবনের ভেতর আরেকটা বলয় তৈরি করা যায় না। কাঠ বলে সে এই বলয়ের জন্য কাজ একটু বদলে দিয়েছে। এখন এই বলয় অভিশাপ প্রতিরোধ না করে অভিশপ্তকে উজ্জ্বল করে তোলে, কারণ কাঠ চায় না কেউ আঘাত পাক। এটা শুনে উলিয়া দৌড়ে মিমিকো আর বাকিদের খবর দিতে চলে যায়। কাঠ লাইসকে জিজ্ঞেস করে তুমি কি আমার সঙ্গে শপিং এ যাবে? কিন্তু লাইস দুঃখ পায় এটা শুনে, কারণ সে যেতে চায় কিন্তু ভবনের নিরাপত্তা ছেড়ে যেতে পারে না। এইদিকে জেনারেল আলরেড ও তার সহকারী দেওয়ালে চারপাশে পাহারা দিচ্ছে। চারপাশে ঘন কুয়াশা। জেনারেলের মন খারাপ, মনে হচ্ছে কিছু একটা খারাপ ঘটে চলছে। তবে তার সহকারী বলে চিন্তা করবেন না, দেওয়াল ঠিকভাবে মেরামত করা হয়েছে, আপনি নিজেই তো প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন। জেনারেল বলে আমি গোপন শত্রুদের খুঁজতে এই দায়িত্ব নিয়েছিলাম, যাতে কেউ শহরের নিরাপত্তা নষ্ট না করতে পারে। এইদিকে মিমিকো, অ্যাফিলিয়া আর উলিয়া একটা অভিশাপ ব্যবহারকারীকে খুঁজে পায়। সে মরে গেছে এবং তার শরীর থেকে আলো ছড়াচ্ছে। মিমিকো বলে আমার গুপ্তচরেরা যখন তাকে পায় তখনই সে মৃত ছিল। অ্যাফিলিয়া বলে কাঠ এমন একটা প্রতিরোধ কবচ বানিয়েছে যেটা মরা শরীরেও কাজ করে। যদি কাঠ পুরোপুরি সাহায্য করে তাহলে একদিনেই সব সমাধান হয়ে যাবে, কিন্তু উলিয়া রাজি না। সে বলে না, ওকে ঝুঁকিতে ফেলতে চায় না। হঠাৎ শহরের সাইরেন বাজতে থাকে। এক ঝাঁক স্কেলিটন সেনা শহরের দেওয়ালের দিকে এগিয়ে আসছে। জেনারেল আলরেড ও তার সহকারী ঘাবড়ে যায়, কিন্তু তাড়াতাড়ি সেনাদের জড়ো করে। আলরেড বলে আমি পেছনে থাকবো, শহর রক্ষা করব, তুমি লোকজন সরিয়ে নাও। হঠাৎ দেখা যায় কঙ্কাল সৈন্যরা দেওয়ালের ভেতর ঢুকে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। সবাই অবাক। উলিয়ার গুপ্তচরেরাও এই খবর দেয়। উলিয়া বলে ওঠে পশ্চিম দিকের দেওয়ালে এসব শোষণ করছে, যেটা কাঠ মেরামত করেছিল। প্রথম ঢেউ পুরোপুরি দেওয়ালে মিশে যায়, কিন্তু আরো সৈন্য আসছে। এই হামলার পেছনে আছে মার্লিস। সে কাঠের পূর্ণ দলের হিলার, যাকে বিশপ দল থেকে বের করে দেয় কারণ দলের নেতা গ্রেফতার হয়েছিল। মার্লিস বলেছিল সে কিছু জানে না, কিন্তু বিশপ বলে তোমার কাজ গির্জার মানসম্মান নষ্ট করেছে। তবু বিশপ বলে তুমি যদি নিজেকে প্রমাণ করো তাহলে প্রমোশনও পাবে অফিসিয়াল প্রিস্টের। মার্লিস জানতে চাচ্ছিল মিশন সম্পর্কে। বিশপ তখন দামে এক বোতল ওয়াইন ঢেলে দিল। মার্লিস সেটা খেলো। হঠাৎ বিশপ বলল তাকে তৃতীয় রাজকুমারী লাইসকে হত্যা করতে হবে। মার্লিস অবাক হয়ে গেল। ঠিক তখনই শরীরটা কেমন যেন হয়ে গেল। বিশপ জানালো ওয়াইনটা শ্রাপে ভরা ছিল, এখন থেকে মার্লিস শুধু পানি খেতে পারবে যতদিন না লাইসকে হত্যা করছে। মার্লিস মেনে নিল, কারণ সে ভাবলো বিশপ তো ঈশ্বরের প্রতিনিধি। কিন্তু কিছুদিন পর সে বুঝলো বিশপ আসলে একটা ডিমনের সাথে চুক্তি করেছে। তখন আর ফিরে যাওয়ার উপায় ছিল না। বর্তমানে দানবটা মার্লিসের জাদুশক্তি চুষে নিচ্ছে, যাতে আরো কঙ্কাল ডাকা যায়। মার্লিস বুঝতে পারে তাকে বলি দেওয়ার জন্য সবকিছু সাজানো হয়েছে। পরের দিন উইলিয়া এসে লাইস আর কাঠকে বলে কঙ্কাল দানবেরা ধ্বংসস্তূপ থেকে আসছে, তবে দেওয়াল স্পর্শ করলে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। কাঠ বলে আমাদের গ্রামে সবাই জানে দেওয়াল ছুলে কঙ্কাল পুড়ে যায়। উলিয়া অবাক হয় না। সে জানে কাঠ দেওয়ালের 1/3 মেরামত করেছে, বাকি অংশ দুর্বল। তখন উলিয়ার মাথায় একটা বুদ্ধি আসে।
সে বলে তোমরা দুজন ঘরের ভিতরে থাকো, আমি দানবদের উৎসে যাচ্ছি। কাঠ বলে আমি যাব তোমার সঙ্গে। উলিয়া জানাই তুমি যুদ্ধ করতে পারো না, তোমার কাজ লাইসকে রক্ষা করা। তারপর সে স্টোর রুমে যায়, কাঠের বানানো জাদুকারের ক্রিস্টাল নিয়ে আসে। তার পরিকল্পনায় এগুলোই দরকার। উলিয়া এরপর মিমিকো আর অ্যাফিলিয়াকে নিয়ে নাইট ব্যারাকে যায়। সেখানে আলরেড শহর রক্ষার পরিকল্পনা করছে। আলরেড অবাক হয়ে যায় এত উচ্চ পর্যায়ের মানুষ দেখে। উলিয়া বলে তারা সবাই এসেছে প্রিন্সেস লাইসকে রক্ষা করতে। তারপর সরাসরি কাজের কথায় আসে, বলে তুমি দানবদের বিভ্রান্ত করো, আমি পথ খুলে দিচ্ছি। উলিয়া ঠিক করলো সে নিজেই ধ্বংসস্তূপে যাবে, সমস্যার মূল খুঁজে বের করতে হবে। আলরেড বলল খুব বিপজ্জনক। উলিয়া তাকে জাদু ক্রিস্টাল দেখায়, বলল এই ক্রিস্টাল যথেষ্ট। আলরেড রাজি হলো, তবে সে বলল আমি তোমার সঙ্গে যাব, শহরের পাহারা আমার সহকারী সামলাবে। তারা শহরের গেটের দিকে এগিয়ে গেল, সামনে বিশাল এক অমর দানবের দল। উলিয়া সবাইকে বলল চোখ বন্ধ করো। সে একটা জাদু ক্রিস্টাল ছুঁড়ে মারলো, ক্রিস্টাল একটা জম্বিকে ছুটে বিশাল আলো ছড়িয়ে পড়লো। সব দানব তাৎক্ষণিকভাবে অদৃশ্য হয়ে গেল। উলিয়া নিজে অবাক হলো, কিন্তু তার হাতে সময় নেই। সে দৌড়ে এগিয়ে গেল আলরেড ও তার সঙ্গে। ওইদিকে কাঠ ওয়ার্কশপে বসে ভাবছে আমি কিভাবে সাহায্য করব। হঠাৎ তার মনে পড়লো গ্রামের এক দারুণ কামারের কথা। সে ভাবে আমি যদি তার মতো অস্ত্র বানাতে পারি। শুরু করলো একটা ছোট তরবারি বানাতে, কিন্তু ফলাফল দেখে সে খুশি হলো না, ভাবলো ফেলে দেই। ঠিক তখনই লাইজ এসে গেল, চোখ গেল কাঠের হাতে থাকা তরবারিতে। সে জিজ্ঞেস করলো এটা কি? কাঠ বলল ভালো হয়নি, কিন্তু এটাই একটা জাদু আছে, মাথার উপরে ধরলে সক্রিয় হয়। লাইজ বলল আমার তো বেশ পছন্দ হয়েছে। কাঠ খুশি হয় তরবারিটা উপহার দিল। লাইজ ধন্যবাদ দিল, কিন্তু কাঠ ভাবলো ও হাসছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে ভয় কাঁপছে। সে সরাসরি জিজ্ঞেস করলো তোমার পেছনে কি কেউ লেগে আছে? লাইজ চুপ হয়ে গেল, চোখে দুঃখ। তারপর বলল হ্যাঁ, আমার জন্যই সবাই বিপদে পড়েছে। বলল উলিয়াও এখন বেঁচে সেই ধ্বংসস্তূপে আমাকে বাঁচাতে। এইটা শুনে কাঠের মনে পড়ে গেল সে একবার আগেও গিয়েছিল ওই জায়গায়, তখনকার কথা মনে পড়ে। তারা সেখানে দেওয়ালে ড্রয়িং করতো। সে ভাবে যে লাইজের পেছনে লেগেছে সে বুঝি ছোট গ্রাফিটি দানব। ভাবে তবে কি সে এতটাই দুর্বল, সে এতটাই অসহায় যে কিছুই করতে পারে না। লাইজ বলল আমি চাই ছোটদের সাথে লড়াই করতে, যেন আমার বন্ধুদের ঝুঁকি নিতে না হয়। কাঠ ওর কথায় সহানুভূতি দেখালো, কারণ সে নিজেকে দুর্বল মনে করে। কাঠ বলল চলো আমরা নিজেরাই ধ্বংস বেসেসে গিয়ে দানবটাকে মারি। কিন্তু লাইজ একটু চিন্তিত। সে বলল সব দিক থেকে শহরটা দানব দিয়ে ঘেরা। কাঠ বলল নতুন পথ বের করা যাবে, আমাদের থামা উচিত না। লাইজ তৈরি হতে লাগলো, লড়াইয়ের আগে শ্বাসগ্রস্ত দরকারি। তারপর সে কাঠের দেওয়া ছুরিটা দেখলো। কাঠ বলেছিল এই ছুরিতে একটা জাদু আছে, মাথার উপর ধরলেই কাজ করবে। লাইস কৌতূহলী হয়ে ছুরিটা বের করলো, মাথার উপর তুললো, কিন্তু কিছুই ঘটলো না। তখন কাঠ বলে চলো এবার বের হই। লাইস ঘুরে দাঁড়ালো, আর তখন এসে কিছু অবিশ্বাস্য জিনিস দেখলো। এইদিকে উলিয়া আল রেড জম্বি আর দানবদের ভিড়ে ভেতর দিয়ে লড়াই করতে করতে এগোচ্ছে, আর ভাইস ক্যাপ্টেন বেশিরভাগ দানবদের অন্য মানুষ করছে। তবুও উলিয়া ভাবলো আমাদের তাড়াতাড়ি করতে হবে, আসল সমস্যাটা খুঁজে বের করতে হবে। হঠাৎ সে শুনতে পেল আলরেডের কষ্টের চিৎকার। সে ফিরে তাকালো, আলরেড আহত। সে ছুটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কয়েকটা দানব তাকে ঘিরে ফেললো। উইলিয়া একটা জাদু ক্রিস্টালের দিকে হাত বাড়াচ্ছিল। ঠিক তখনই তাদের ওয়ার্কশপ থেকে নিয়োগ করা অ্যাডভেঞ্চাররা এসে পৌঁছালো। ক্যান্স আর ডান্সো দানবদের সঙ্গে লড়াই শুরু করলো। সিনা জানালো দানবগুলো ধ্বংসবশেষ থেকে আসছে, সম্ভবত নিচে কোথাও লুকিয়ে আছে। উলিয়া চিৎকার করে বলল সবাই চোখ বন্ধ করো। সে জাদু ক্রিস্টালটা মাটিতে ছুঁড়ে মারলো, আলোতে সব দানব পুড়ে ছাই হয়ে গেল। সবাই তখন ধ্বংসবশেষের দিকে এগিয়ে গেল। উলিয়া একটা টেস্ট টিউব দিল আলরেডের হাতে, বলল এইটা শুধু একটা সুপ। আলরেড খেয়ে ফেললো, তার সব ক্ষত মিলিয়ে গেল, একটা দাগও রইল না। আলরেড অবাক হয়ে বলল এইটা শুধু সুপ হলে এত কাজ করে কিভাবে? অ্যাডভেঞ্চাররা তাকে বলল তুমি এখনো কাঠের সবকিছু দেখোনি, ও তোমাকে বারবার চমকে দেবে। ঠিক তখনই ধ্বংসবশেষ থেকে অনেকগুলো দানব বেরিয়ে এলো। ক্যান্স বলল উইলিয়ান তুমি ভেতরে যাও, ওদের আমরা সামলাবো। তিনজন একসাথে দানবদের দিকে ছুটে গেল। উইলিয়া আর তার সঙ্গীরা চুপি চুপি ভেতরে ঢুকে পড়লো। এইদিকে মার্লিসের খুব দুর্বল লাগতে শুরু করলো। সে বুঝতে পারলো আর দুইবার ডিমন ডাকলে সে মারা যাবে। অন্যদিকে ডিমনটা নিজের লোকজনদের খোঁজ নিতে লাগলো। সে দেখলো তারা সবাই ভাইস কমান্ডারের চারপাশে ঘেরা। ভাইস কমান্ডার একটা জাদু স্পোর্টিং বের করলো, তারপর এক ঝটকায় সব দানব ধ্বংস হয়ে গেল। দানবটা কিছুই বুঝতে পারলো না। মার্লিসও অবাক, যে এমন স্পোর্টিং আগে কখনো দেখেনি। দানবটা এরপর দেখলো দুজন মানুষ ধ্বংসবশেষে ঢুকে পড়েছে। সে ভাবলো ওদের আমি নিজে অভ্যর্থনা জানাবো। এইদিকে উলিয়া আর আলরে ধ্বংসবশেষের কেন্দ্রে পৌঁছে গেল। তারা একটা ঘর পেল, সেখানে দানবরা জন্ম নিচ্ছে। উইলিয়া একটা স্পোর্টিং ছুড়ে ফেললো মাটিতে, সব দানব একদম উদাও হয়ে গেল। কিন্তু সে নিশ্চিত না আমি কি মূল সমস্যার সমাধান করতে পেরেছি। দুজন সামনে এগোতে দানবটা এলো। উলিয়া বলল তুমি শেষ বস, তোমাকে হারাতেই হবে। সে আকাশে একটা স্পোর্টিং ছুড়ে সেটাকে তলোয়ার দিয়ে কাটলো। একটা তীব্র আলো বের হলো, কিন্তু দানবটা আর কিছুই হলো না। সে বলল তোমার আক্রমণ ভয়ঙ্কর হতো, যদি আমার অসীম জীবন না থাকতো। ঠিক তখনই আলরেড আক্রমণ করলো। দানবটা এড়িয়ে গেল না, কারণ তার ক্ষত সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। সে বলল তোমরা মানুষ হিসেবে খারাপ না। তারপর একটা জাদু দিয়ে দেখালো বাইরে যোদ্ধারা কিভাবে দানবদের সঙ্গে লড়ছে। দানবটা হাসতে হাসতে বলল তোমরা বোকার মতো শহর আর রাজকুমারীকে বাঁচাতে চাও, কিন্তু আলরেড জোরে বলে আমার যোদ্ধারা কখনো দানবদের ইচ্ছে মতো কিছু হতে দেবে না। দানবটা এবার আরো ভয়ঙ্কর দানব ডাকলো, বলল রুইনের গেটের যোদ্ধারাও এদের থামাতে পারবে না, এরা শহর পর্যন্ত পৌঁছাবেই। উইলিয়া আর
রেড একসাথে ঝাঁপিয়ে পড়লো ডেমনের উপর যখন সে তার ভিলেনের মতো মনোলগ বানাচ্ছিল, কিন্তু ডেমন সহজে নিজে কাটা মাথা তুলে আবার লাগিয়ে নেয় একটা লেগোর মতো। উইলিয়া এবার ভয় পায়, কারণ যতই আঘাত করুক ডেমনের কিছুই হচ্ছে না। আর যদি ওর দানবেরা শহরের ভিতরে ঢুকে পড়ে তাহলে অনেক নিরীহ মানুষ মারা যাবে। ডেমনও মুখে ভয়ভীতি ভাব দেখে মজা পায়, বলে তোমার ভয় সত্যি হবে খুব তাড়াতাড়ি। এইদিকে মার্লিস রুমে একদম ক্লান্ত আর ক্ষুধার্ত, পালানোর মতো শক্তিও নেই, জাদুর সার্কেলও মুছতে পারে না। ভাবে, ইস, কাঠের রান্না করা খাবার যদি শেষবারের মতো খেতে পারতাম। হঠাৎ কাঠে কণ্ঠস্বর শুনতে পাই, এদিকে খুঁড়তো। মার্লিস ভাবে সে হ্যালুসিনেশন করছে, কিন্তু কয়েক মুহূর্তের পর সত্যি কাঠ ফ্লোর ভেঙে ওপরে উঠে আসে। সে মার্লিসকে দেখে হতবাক, আর মার্লিস অবাক। কাঠ এরপর লাইসকে টেনে উঠালো। মার্লিস ভাবে কাঠ জানে যে সে রাজকুমারী হঠাৎ পেছনে আছে, আর সে লাইসকে এনেছে তাকে বোঝাতে। লাইস কাঠকে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে যে ম্যাজিক সার্কেলের উপর পড়ে আছে? কাঠ বলে, ও একজন নান, আমার পুরনো দলে হিলার। মার্লিস বলে, আমি এখন আর নান নই, গির্জা থেকে আমাকে বের করে দিয়েছে। কাঠ জিজ্ঞেস করে, তাই বলে তুমি লাইসকে টার্গেট করবে? মার্লিস এবার সত্যি বলার সিদ্ধান্ত নেয়, বলে পুরোহিত টিস্টান সবকিছুর পেছনে আছে। কিন্তু কাঠ শুনেই না, বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোথাও কোথাও এমন আজব সার্কেল আঁকছো কেন? মার্লিস পুরোপুরি কনফিউজ। লাইস সব শুনে বুঝে ফেললো আসল শত্রু হচ্ছে সেই বিশপ টিস্টান। কাঠ এরপর মার্লিসকে ধমক দেয়, তুমি এসব দেওয়ালে আঁকছো কেন? লাইস তাকে ধন্যবাদ দেয়, তুমি আমার হয়ে রয়ে গেছো এর জন্য ধন্যবাদ। মার্লিস কিছুই বুঝতে পারে না। কাঠ তাকে বলে, উইলিয়া কোথায়? ও তো এখানেই থাকার কথা ছিল এসব পরিষ্কার করতে। মার্লিস বলে, ও ওপরে আছে। কাঠ তখন বলে, তাহলে আমি ওর সাথে দেখা করি। সে মিথ্যে বলল তুমি এখানেই থাকো, নিরাপদ থাকবে। কিন্তু সে নিজে উপরে যেতে চাইলো ইউলিয়ার সঙ্গে দেখা করতে। সে কাঠকে বলল, চিন্তা করো না, যে আমাকে মারতে চায় সে এখানেই আছে, আর আমার কাছে তোমার দেওয়া ছুরিটাও আছে। রাজকুমারী চলে যাওয়ার পর মার্লিস ভাবলো কাঠ এত বোকা হলো কিভাবে? সে মেয়েকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিল। তারপর সে একটা মপ নিল জাদুর বৃত্ত মুছতে। মার্লিস ভাবলো সে পারবে না হয়তো, কিন্তু কাঠ এক ঝটকায় সব জাদুর বৃত্ত মুছে ফেললো। ওইদিকে ডিমন এটা অনুভব করলো। সে উলিয়াকে আঘাত করে সরে গেল, কারণ এখন সে অমর নয়। উলিয়া এটা বুঝতে পারলো। সে একটা জাদু ক্রিস্টাল ব্যবহার করতে চাইলো, কিন্তু অসুর সেটা ঝট করে হাত থেকে ফেলে দিল। সে বলল, তোমাদের আমি এখন তাড়াতাড়ি মেরে ফেলবো। ঠিক তখনই লাইস এসে হাজির। সবাই অবাক, কিন্তু অসুর দেরি করলো না। একটা নিখুঁত আঘাত করলো তার হৃদয়ে। লাইস মাটিতে লুটিয়ে পড়লো। উলিয়া ঘাবড়ে গেল। অসুর হেসে বলল, রাজকুমারী নিজেই এসে আমাকে সাহায্য করলো কাজ শেষ করতে। কিন্তু হঠাৎ লাইসের শরীর আলো ভরা প্রজাপতিতে পরিণত হলো। সবাই বুঝে উঠতে পারলো না কি ঘটেছে। অসুর বিশ্বাসই করতে পারলো না সে একটা মেয়েকে আঘাত করেছে। লাইস বলল, এই ছুরিটা কাঠ বানিয়েছে, এইটা দিয়ে একেবারে বাস্তবের মতো ইলুশন তৈরি করা যায়। অসুর আবার আক্রমণ করলো, কিন্তু এটাও ছিল ইলুশন। আসল লাইস তখন ক্রিস্টালের পাশে গিয়ে সেটা ভেঙে দিল। আলোয় জ্বলতে জ্বলতে অসুর চিৎকার করে উঠলো। কাঠ নিচে বসে চিৎকার শুনতে পেল, ভাবলো ওখানে কি হচ্ছে। এইদিকে সব দানব যাদের আসুর দেখেছিল তারা এক এক করে হাওয়া হয়ে গেল। সবাই স্বস্তি পেল, কিন্তু উইলিয়া রেগে গেল লাইসের উপর। লাইস ক্ষমা চাইলো, বলল, আমার মনে হলো কিছু একটা করতেই হবে, কিন্তু আমার ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি তো তোমাদের বাঁচিয়েছি। সবাই রাজি হয়ে তাকে ধন্যবাদ দিল। একজন বলল, আপনি না থাকলে আমরা বাঁচতাম না। কিন্তু লাইস হেসে বলল, এত আনুষ্ঠানিক কথা বাদ দাও, তোমরাও দারুণ কাজ করছো শহর রক্ষা করতে, আমি তোমাদের পুরস্কৃত করব। আলরেড সঙ্গে সঙ্গে বলল, আমার একটা বড় পার্টি চাই, অনেক অনেক ওয়াইন সহ। ওইদিকে বেসমেন্টে কাঠ জাদুর বৃত্ত পরিষ্কার করছিল। মার্লিস খুব ক্ষুধার্ত বোধ করছিল, কারণ তার উপর একটা শ্রাপ ছিল। কাঠ তার পেটের শব্দ শুনে মুচকি হাসে আর বলে, চলো একটু খাবার খাও, আমি চালের বল বানিয়েছি। মার্লিস ভাবে আমি তো খেয়েই বমি করবো, কিন্তু কাঠের রান্না একবার খেতে চাই। সে এক কামড় নেয় এবং চমকে উঠে, এটা তো অসাধারণ স্বাদ। ঠিক তখনই তার সাপ ভেঙে যায়। মার্লিস বিশ্বাসই করতে পারে না। সে এখন বুঝতে পারে কাঠই ছিল যে সবসময় তাদের রক্ষা করতো। সে কাঁদতে থাকে আর বলে, আমরা তোমার ভালোবাসা বুঝিনি, দয়া করে ক্ষমা করো। কাঠ বলে, ঠিক আছে, তুমি এখন বুঝেছো, এটাই যথেষ্ট। ঠিক তখনই লাইস আর উলিয়া সেখানে আসে, কিন্তু তার আগে মিমিকোর দুই গুপ্তচর গর্ত থেকে বের হয়ে মার্লিসকে গ্রেফতার করে। মার্লিস মনে করে কাঠ তাকে বাঁচাবে, কিন্তু কাঠ শুধু হেসে বলে, জেলে তোমার প্রিয় পাউরুটি নিয়ে আসবো। তারপর লাইস আর কাঠ একে অপরের খোঁজ নেয়। পুলিশে অবাক হয়ে বলে, এই দুইজন আসলে আমাদের বাঁচিয়েছে। সে কাঠের কাঁধে হাত রেখে বলে, চলো এবার বাড়ি যাই। রাতের পার্টিতে সব নাইটরা খাবার খাচ্ছিল একদম মন দিয়ে। কাঠ চিন্তায় পড়ে যায়, ভাবে ওরা তো কথা বলছে না, বুঝি খাবার পছন্দ হয়নি। সে ভয় জিজ্ঞেস করে, আমি কি কিছু আলাদা বানিয়ে আনবো? আলরেড হেসে বলে, চিন্তা করো না, খাবার এত মজা যে কেউ মুখ খুলতেও পারছে না। কাঠ তখন শান্ত হয়। শুনে খুব খুশি হলো। কাঠ বলে, আমার কনস্ট্রাকশনের সুপারভাইজারটা দারুণ মানুষ, কিন্তু যখন জানতে পারলো লোকটা আসলে এই শহরের জেনারেল, তখন ও একদম অবাক হয়ে গেল। আলরেড জিজ্ঞেস করলো, এই শহরটা তোমার কেমন লাগছে? কাঠ বলল, খুব ভালো লাগে থাকতে, খুব সুন্দর জায়গা। তারপর বলল, তাই বুঝি শহরটা এত ভালো চলে? তোমার মতো জেনারেল থাকলে তো হবেই। কিন্তু তখনই আল এর অ্যাসিস্ট্যান্ট এসে বলল, আলরেড তো অ্যাডমিনের কাজে একেবারে ফেল। আলরেড কিছু না বলে তাকে হালকা কোনোই দিয়ে চুপ করিয়ে দিল। হঠাৎ করে শুরু হলো আতশবাজির শো। সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। কাঠ খুশি হয়ে শুনলো সবাই কেমন করে প্রশংসা করছে, কারণ এই আতশবাজি সে নিজেই তৈরি করেছে। হঠাৎ আল আর তার অ্যাসিস্ট্যান্ট দেখলো আজকে যুদ্ধে পাওয়া সব ক্ষত ভালো হয়ে গেছে। কাঠ অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত অবাক হচ্ছ কেন? বলল, ভালো খাওয়ার পর ক্ষত তো এমনিই ভালো হয়ে যায়, এটা তো সবার জানার কথা। এইখানেই এই ভিডিওর পার্ট 2 শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এখন স্ক্রিনে যে ভিডিওটা দেখছো সেটাও দেখে ফেলো।